পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুলের উপর রেগে গেছে ওর সমস্ত বন্ধুবান্ধবীরা, ওকে জব্দ করতে চায়। যখন ক্লাসে এসেছিল মাটিতে তেল ফেলে দিয়েছিল, হুমড়ি খেয়ে পড়ে গেছিল, তাতে ওর তেমন ক্ষতি হয়নি। তাই আরও কঠিনভাবে ওকে শাস্তি দিতে চায়। একটা কম্পিটিশান হবে ইউনিভার্সিটিতে, সেই কম্পিটিশানে যে জিতবে তাকে উইনার ঘোষণা করা হবে, সেরা হবে। এখানে যেন কোনোভাবেই পার্টিসিপেট করতে না পারে, সেই জন্য শিরিন একটা প্ল্যান করেছে। যখন ক্লাস থেকে পারুল নিচে নামবে, সিঁড়িতে তার বেঁধে রেখে দিচ্ছে, সেই তারে পা লেগে ও উল্টে পড়ে যাবে। ওর সব বন্ধুরা বারণ করেছিল, তুই এরকম করবি, তারপর যদি কোনো ক্ষতি হয়ে যায়। বলছে কী আর হবে, তোরা এত ভয় পাস না, বড় জোর হাড়গোড় ভাঙবে, আমরা তো ওটাই চাই। সেই মতো বন্ধুদের দিয়ে তার এনে সিঁড়িতে লাগিয়ে দিয়েছে। লক্ষ্য রাখছে যে পারুল আসছে কিনা। একজন এসে বলল, শিরিন, পারুল আসছে ওই দুটো মেয়ের সাথে। ওরা তাড়াতাড়ি করে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, লুকিয়ে দেখছে যে ওরা তিনজনে নামছে। হঠাৎ একজনের মনে হয়েছে ছাতা ফেলে এসছে। তখন আরেকজন বলছে, আমি ওর সাথে ছাতাটা আনতে যাচ্ছি, আর পারুল তুমি যাও জেরক্সের দোকান থেকে জেরক্সগুলো কালেক্ট করো, ততক্ষণ আমরা আসছি। ও নিজের মনে ফোন দেখতে দেখতে নামছে। ওর ফেভারিট একজন মানুষের পডকাস্টের অনেকগুলো সিরিজ বেরিয়েছে, মনে মনে ভাবছে তাড়াতাড়ি বাড়ি যায়, বাড়ি গিয়ে দেখব। অন্যমনস্কভাবেই সিঁড়ি দিয়ে নামছিল, আর এরা অপেক্ষা করে আছে কখন পারুল সিঁড়ি দিয়ে পড়ে যাবে। এই করতে করতে ও তারের মধ্যে পা আটকে গেছে, গিয়ে গড়াতে একবারে মাটিতে গিয়ে পড়েছে। পড়ে কপাল ফেটে গেছে, কোনো সাড়া শব্দ নেই। দেখেছে শিরিন সমেত অন্যান্য বন্ধুরা, ওরা ভয় পেয়ে গেছে, ছুটে এসছে। পারুল, তোর কি হলো, নিঃশ্বাস পড়ছে না, ডাক্তার ডাকতে হবে কি না, খুব চিন্তায়। এটা করা ওদের ঠিক হয়নি, এইসব ভাবছে। এদিকে একটা মেয়ে গিয়ে খবর দিয়ে দিয়েছে রায়ানদের যে পারুল সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছে, কোনো সাড়া শব্দ নেই। ওরা ছুটতে আসছে। ওদের এক স্যার দেখেছে যে পারুল পড়ে আছে, স্যারকে বলছে যে এবার আমরা কি করব, সিঁড়ি থেকেও পড়ে গেছে। রায়ানও এসছে, এসে দেখতে পেয়েছে ওর কোনো জ্ঞান নেই। ও ছুটে এসে কোলে তুলে নিয়েছে, নিয়ে বলছে কারুর কি গাড়ি আছে। তারপর দেখছে এক স্যার গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই গাড়িতে ওকে উঠিয়ে হাসপাতালে নিয়ে এসছে, সেখানে অ্যাডমিট করেছে। এদিকে বাড়ির বড় ভাইকে খবর দিয়েছে মল্লার, সে আবার তার মার বোনকে বলছে দাদুকে খবর দিতে। ওরা বলছে এই ছোটোখাটো ব্যাপার দাদুকে খবর দেওয়ার কি আছে, দাদু দিদাকে বলতে হবে না, নিজেরাই সামাল দিয়ে নেবে। আর এমন কিছু তো ঘটেনি। কিন্তু বড়দা বলছে যে না, পারুলের ক্রিটিক্যাল অবস্থা, মোটেই স্বাভাবিক না। তখন ওর বোন বলছে তুই তো একা নিজেকে সামাল দিতে পারিস না, তুই যাবি কি? বলছে তোরাই তো আমাকে এইভাবে আটকে রেখেছিস, আমি নিশ্চয়ই যাব। পারুলের এরকম বিপদ, ওখানে রায়ান আছে আর মল্লার আছে। চলে গেল হাসপাতালে, দেখেছি পারুলের জ্ঞান ফিরেছে, ওখানে চিকিৎসা চলছে। ও নড়তে চড়তে পারছে না, অনেক চেষ্টা করছে। রায়ান আর মল্লার বাইরে থেকে দেখছে, ওরা খুশি হয়েছে যে যাক বাবা, জ্ঞানটা অন্তত ফিরেছে। এদিকে বড় ভাই এসে গেছে, বলছে কী রে তোরা বাইরে দাঁড়িয়ে আছিস, কেমন আছে? বললো ওর জ্ঞান ফিরেছে। বলছে চ আমরা ভেতরে যাই। ওরা তিনজনই ভেতরে গেছে। সেই সময় ডাক্তারবাবু এসছেন, এসে বলছে যে লিগামেন্টটা ছিঁড়ে গেছে, ওকে 7 দিন বিশ্রামে থাকতে হবে। আর পারুল বলছে কী করে ও 7 দিন থাকবে, কান্নাকাটি করছে। বড় ভাই বলল পারুল তুমি সাবধানে থেকো, ও কম্পিটিশানের চিন্তা করছে। রায়ানকে বলছে রায়ান তুই এটা করতে পারলি? বলছে আমি কি করেছি? বলছে তুই না করলেও তোর বন্ধুরা কি করেছে তুই বুঝতে পারছিস না? আমাকে কম্পিটিশানে নামতে দেবে না বলেই এই কাণ্ডটা ঘটালো, আমি মোটেও ছাড়বো না। ওরা ওখান থেকে বলল যে তুমি সাবধানে থেকো। রায়ান বলল তুই কম্পিটিশানের কথা ছেড়ে দে, তুই তো অনেক কিছু জয় করতে এসেছিস, তুই চিন্তা করিস না, তুই বিশ্রাম কর। ওরা বেরিয়ে চলে গেল, আর কান্নায় ভেঙে পড়েছে পারুল। ওর কাছে এটা একটা চ্যালেঞ্জের মতো ছিল, ও কম্পিটিশানে নাম দিতে পারবে না। 7 দিন বলছে, কাল থেকেই কম্পিটিশান শুরু। সেই সময় শিরিন ঢুকেছে,
পারুল কাঁদছে থেকে খুব খুশি, এসে বসেছে, বলছে পারুল তোর খুব কষ্ট হচ্ছে তাই না, খুব পায়ে ব্যথা, তা কি করবি বল, তুই যেরকম কাজ করেছিস তার ফল ভোগ করেছিস। বলছে তোদের এত সাহস যে আমাকে এরমভাবে সিঁড়ি থেকে ফেলে দিলি। বলছে এমন তো কিছু করিনি। বলল তোরা ভয় পেয়ে গেছিলি আমি কম্পিটিশানে নাম দিলে তোদের আর দাঁড়ানোর জায়গা থাকবে না, সেই জন্যেই এরকম কাজটা করলি বল। আমাকে বরং বলতে পারতিস যে তোরা কম্পিটিশানে আমার থাকাটা পছন্দ করছিস না, আমি থাকলে তোরা জিততে পারবি না, আমি তাহলে সরে যেতাম। কিন্তু তাই বলে এরকমভাবে তোরা আঘাত আনলি আমার ওপর, কেন করলি? এটা তো ঠিক না। আমি কিছুতেই তোদের ছাড়বো না। আমি বলেছিলাম যে আমি তোদের মাথায় পা দিয়ে এগিয়ে যাব, আমি সেটা করেই ছাড়বো। পারুলকে হুমকি দিচ্ছে শিরিন, তুই যে কাজটা করেছিলি তুই কি ভেবেছিস তোকে আমরা ছেড়ে দেবো? মোটেও ছাড়বো না। আর তুই জিতবি, তুই বহিরাগত ছিলি, বহিরাগত থাকবি। এখানে শুধু ট্যালেন্ট দিয়ে কাজ চলে না, এখানে অনেক কিছু লাগে। আমি প্রমাণ করে দেবো যে ইউনিভার্সিটিটা আমাদের, এটা তোর কথায় চলবে না, তুই দেখে নিস। তখন রেগে গেছে পারুল, ওর মাথাটা টেনে ওর পায়ের কাছে নামিয়ে দিয়েছে। বলছে দেখ তোকে এইভাবে আমি পায়ের কাছে নিয়ে আসবো, মফস্বলে যত ছেলে মেয়ে আছে সবাই এইভাবে তোদেরকে পায়ের তলায় গুঁড়িয়ে দেবে, তুই একেবারে চিন্তা করিস না। বাইরে সেই সময় রায়ান চলে এসছে। রায়ান দেখছে পারুলের এরকম রুদ্রমূর্তি। বলছে যে তোরা কী ভেবেছিস আমাকে এইভাবে আটকাবি? কিছুতেই পারবি না, ভুবনেশ্বর আছে, ঠিক একটা না একটা কিছু পথ বেরিয়ে যাবে। আর আমি পারুল চক্রবর্তী, আমি ন্যাড়াগোয়ালের মেয়ে, ওখানকার ভাষা আর সবটুকু দিয়ে আমি জিতব, শুধু দেখে নিস। রায়ান বাইরে থেকে সমস্তটা দেখছে আর শুনছে। শিরিনকে হুমকি দিল। ওরাই যে ঘটনাটা ঘটিয়েছে রায়ানের জানার কথা। শিরিনকে টানতে টানতে রায়ান নিয়ে চলে গেল। বলছে দেখ তোরা এটা ঠিক করিসনি। বলছে যে আমি কি করেছি? তখন রায়ান বলল তোরাই করেছিস, নাহলে সিঁড়ি থেকে পড়ে গেল। ভাগ্যিস ওর তেমন কিছু হয়নি, যদি মাথায় লাগতো, ঘাড়ে রাখতো, পুলিশ কেস হতে পারতো, তখন তো তোরা ধরা পড়ে যেতিস। বলছে এখনও তুই পারুলের জন্য ভাবছিস? পারুল দেখলি তো কীরকম ক্ষতি করার চেষ্টা করলো। তুই হাতটা বাড়িয়ে রাখলে ও তোর হাতটা কেটে নিয়ে বেরিয়ে যাবে। আমার সবথেকে কাছের মানুষ, আমার সাজানো বাগানটা ও ছিনিয়ে নিয়েছিল। আমার কত কষ্ট হয়েছিল, এবার ও ভাবুক, ওকেও ভাবতে হবে। বলছে দেখ আমি তো ওর সাথে সমস্ত রকম সম্পর্ক ছেড়ে দিয়েছি, তাও আমি এটা ঠিক মনে করি না। মানুষকে আঘাত করে তো লাভ নেই। ওর পথে হাঁটতো, আমরা আমাদের পথে হাঁটতাম, তারপর যদি আমাদের পথ আটকাতো তখন দেখতাম তুই এটা ঠিক করিসনি। বলছে ও যদি আজ মরেও যায় আমার কিচ্ছু এসে যায় না, আর তুই এখনও সময় আছে, ওর থেকে সরে দাঁড়া। বুঝতে পারছিস না ও একটা স্বার্থপর মেয়ে, ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, এটুকু তুই জেনে রাখবি। রায়ান কী সব বোঝাচ্ছে, আর ও শিরিনের কথাটা মনে মনে ভাবছে যে পারুল থানায় ওদেরকে পাঠিয়ে দিয়েছিল, পুলিশকে বলে দিয়েছিল এরাই দোষ করেছে, একবারও ওদের কথা ভাবেনি বিপদ হতে পারে। পারুলের ওপর এমনি খুব রেগে আছে রায়ান। তারপর শিরিন ওকে বলে চলে গেল। ও আবার পারুলের ঘরের দিকে গেছে। ও ভাবছে আমি কেন আবার এখানে এলাম, আসা তো দরকার নেই। শিরিন ঠিকই বলেছে, আমি ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না। তবে একবার ওর মনে পড়েছিল দাদু কন্ডিশন দিয়েছিল দুজন যেন কোনো বিপদ আপদে পড়লে কেউ কাউকে সাহায্য করবে না, কিন্তু তখন ওর এসব কথা মনে আসেনি। মল্লারকে শিখিয়ে দিয়েছে তুই কিন্তু পারুলকে একেবারে বলবি না আমি ওকে নিয়ে এসেছি, যে কোনো মানুষ হলেই আমি নিয়ে আসতাম, এটা পারুল বলে না। বলছে ও তাই বুঝি? দাদুর যে কন্ডিশান ছিল সেই কন্ডিশানটা যেন ব্রেক না করে, পারুল যেন আবার মনে আশা না জাগে। পারুল কাঁদছে আর ভাবছে এটা কি হলো মহেশ্বর, আমি এবার কি করব, কি করে কম্পিটিশানে যোগ দেব, কিন্তু আমাকে তো করতেই হবে। নিজে বিছানা থেকে ওঠার চেষ্টা করেছিল, আর্তনাদ করছে, কিছুতেই পারছে না, পাটা ফেলার চেষ্টা করেছে, পারেনি, লিগামেন্টে চোট লেগেছে, কি করে পারবে, অত বড় সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। হঠাৎ তাকিয়ে দেখেছে রায়ানকে, রায়ান ছিল ওখানে।
ও ভাবলো হয়তো আসবে, কিন্তু দরজা ভেজিয়ে চলে গেল। তখন শিরিনের একটা করুণ হাসি আসলো। মনে মনে ভাবলো, তুইও রায়ান ওদের দলে নাম লিখিয়েছিস? আমি ভেবেছিলাম তুই হয়তো আসবি আমার কাছে, কিন্তু তুই এলি না। ঠিক আছে, আমার সব মানুষ চেনা হয়ে গেছে, আমি ঠিক আমারটা বুঝে নেবো, তোরা ভাবিস না। এরপরে শিরিন কি করে কম্পিটিশানে নাম দেবে সেটাই আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।